স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। বাংলাদেশে বিনিয়োগে চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকরা আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন তার দেশ বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগ করতে চায় এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, চীনের সোলার কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশে রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা পাবে। তিনি বলেন, সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাইড লাইনে বৈঠকে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। এ সময় তারা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশ ও নেপালের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করা সহ জনসম্পৃক্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও কেপি শর্মা ওলি। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব নেওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান নেপালের প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ একথা জানান। বিশ্বব্যাংক প্রধান বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচিতে আরও $1.5 বিলিয়ন নতুন ঋণ প্রস্তাব করা হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবে। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে, তাই ঋণদান কর্মসূচিতে সৃজনশীল হতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। বুধবার নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর প্রশাসক সামান্থা পাওয়ার এসব বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা USAIDর প্রশাসকের সঙ্গে আলোচনায় বৈচিত্র্যময় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ওপর জোর দেন। সহযোগিতার এসব বিষয়ের মধ্যে রয়েছে যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশ। দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনর্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শাহবাজ শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করা উচিত বলে জানান তিনি। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন শাহবাজ শরীফ। ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন। বৈঠকে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন শহরের বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে গত 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দিনাজপুরে গত 12 ঘন্টায় 60 কিলোমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে, তবে শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কুয়াকাটার সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী, পায়রা সহ দেশের বিভিন্ন সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁয় জনজীবন বিপর্যস্ত। সেখানকার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আব্দুর রৌফ। তিনি যুক্ত হবেন নওগাঁ থেকে। রৌফ, আমাদেরকে জানাবেন যে বৃষ্টির পরিমাণ এখন কত রেকর্ড করা হয়েছে এবং একই সাথে জনজীবনে কী ধরনের প্রভাব পড়েছে বৃষ্টিতে?
তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে কিন্তু গত সোমবার বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু নওগাঁর বিভিন্ন জায়গাতে আপনার ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আমার সাথে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানিয়েছেন যে আজ ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত নওগাঁতে 21 মিলিমিটার বৃষ্টি পরিমাপ করা হয়েছে। এছাড়া এখনো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, কখনো একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই লাগাতার কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু আপনার বিশেষ করে নওগাঁর যে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু আপনার ব্যাপক সমস্যায় পড়েছে। এই বৃষ্টির মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষই কিন্তু সচরাচর বাইরে বের হচ্ছে না, যার কারণে বিশেষ করে ভ্যান চালক যারা আছে, ভ্যান, অটোরিক্সা, সিএনজি, এইসব ছোট ছোট যাত্রী পরিবহনে যানবাহনে কিন্তু ভাড়া কমে গেছে। ভাড়া কমে যাওয়ার কারণে সেই সব খেটে খাওয়া মানুষরা কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছে। আর এই লাগাতার বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের নওগাঁর যে সবজির জন্য বিখ্যাত, সবজি উৎপাদনে কিন্তু মোটামুটি ঘাটতি পড়ছে, যার কারণে সবজির বাজারেও কিন্তু বিভিন্ন কাঁচা সবজিগুলোর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর লোকেরা বলেছে যে তারা অধিকাংশ কিন্তু বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া আছে, সেই ঋণগুলো তারা প্রতিদিন আয় করে কিন্তু আপনার সপ্তাহের কোনো একদিন সেই ঋণের কিস্তিগুলো পরিশোধ করে। কিন্তু এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে তাদের আয় কমে গেছে। এই আয় কমে যাওয়ার কারণে সংসার চালাতে হিমশিম যেমন খাচ্ছে, তেমন করে কিন্তু তারা এই ঋণের যে কিস্তির যে চাপ, সেই চাপ নিয়ে তারা কিন্তু প্রতিদিনের রাস্তায় বের হচ্ছে। বের হওয়ার পরে কিন্তু আয় খুব একটা তাদের হচ্ছে না। এছাড়া কিন্তু বদলগাছি আবহাওয়া কৃষি পর্যবেক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন যে এই ধরনের আবহাওয়া আরও 2-1 দিন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। এবং এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে নওগাঁর যে নিম্ন অঞ্চলের যে আমন ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই মনে করে যে পানিতে নিমজ্জিত হয়েছে। তো এই ছিল তানভীর, নওগাঁ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আব্দুর রউফ যুক্ত হয়েছিলেন নওগাঁ থেকে। আজও শিল্পাঞ্চল আশুলিয়ার 17টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 9টি কারখানা। বাকি 8টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শমশেরঘর গ্রামের সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তার, টাওয়া গ্রামের ইকবালের স্ত্রী বিথি আক্তার ও ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলি বেগম। নিহতরা তার সীমা পোশাক কারখানার শ্রমিক। গোলরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, বাস ট্রাকের সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেওয়ার পর 1 জন মারা যান। কেরানীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার কেরানীগঞ্জের আগানগড় রামপট্টি এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়। এ সময় 8টি ব্যবসা প্রতিষ্ঠান ও 2টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কেরানীগঞ্জের নির্বাহী হাকিম রুইচ আল রেজুয়ান এই অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ তিতাস গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিকাশ চন্দ্র সাহা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন জেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাঠামো তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে অন্যান্য কাজ। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ার লোকসানের আশঙ্কা করছেন শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব শুরু হতে বাকি আর 2 সপ্তাহ। তাই প্রতিমা তৈরিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন শিল্পীরা, ফুটিয়ে তুলছেন একটি প্রতিমার অবয়ব। এবার নওগাঁর 11টি উপজেলা ও 3টি পৌরসভায় 752টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। উৎসবটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাটির কাজ শেষ, এখন
পলিমাটি দিয়ে রং করব। প্রশাসন যেন প্রশাসনের পক্ষ থেকে তাদের দায়িত্বের থেকে যেই নিরাপত্তাটা আমাদের দেবে সেটা যেন দেয়। জেলা পুলিশের পক্ষ থেকে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের আর্থিক সহায়তায় পূজা উদযাপন সুন্দর হবে বলে আশা আয়োজকদের। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো যে আমাদের যে নিরাপত্তা বেষ্টনী যেটা সরকারিভাবে যেটা দেওয়া হয় সেটা ওনারা নিশ্চিত করবেন এবং সকলের আমরা এই সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। পুলিশ, সেনাবাহিনী, স্থানীয় জনপ্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং আনসার ভিডিপি, গ্রাম পুলিশ এবং যে জনপ্রতিনিধি আছেন সবাই মিলে এবং ভলেন্টিয়ার যে টিম থাকবে এবং পূজা কমিটির সদস্যবৃন্দ সবাই মিলে আমরা একটা নিরাপত্তার চাদর বিছিয়ে রাখব। এদিকে শেরপুর জেলার 5টি উপজেলায় 158টি মণ্ডপে জোরে সোরে চলছে প্রতিমা তৈরির কাজ। কয়েকদিন লাগবে, রং তুলির কাজ শুরু হবে। সিজনাল কাজ করি, আর সিজন ছাড়া তো আমি কাজ করতে পারি না। আয়োজকরা জানান যতটা সম্ভব পূজা উৎসবমুখর করার চেষ্টা করা হচ্ছে। সার্বিক সারা পাইতেছি সব দিক দিয়ে। পূজা আগের বারের চেয়ে এবার আরো 5টা পূজা বেশি হয়েছে শেরপুর জেলায়। আগামী 9 অক্টোবর থেকে শুরু হবে সনাতন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। লাবণী গুহ, দীপ্ত, বার্তা কক্ষ। এবার জানাবো আন্তর্জাতিক খবর। লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা মিত্র দেশগুলো। স্থানীয় সময় বুধবার একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ 11টি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা এই আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, এমন শত্রুতা এবং সংঘাত অসহনীয়। লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতির ঘোষণার পরই এই বিবৃতি দিল পশ্চিমা দেশগুলো। এদিকে লেবানন আরেকটি গাজা হতে পারে না বলে মন্তব্য করে হত্যা ধ্বংস বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরও 72 জনের প্রাণ গেছে। খেলার খবর। বিসিবিতে পাপনের ছত্রছায়ায় ধরাকে সরা জ্ঞান করতেই পরিচালক ইসমাইল হায়দার মল্লিক তার স্বেচ্ছাচারিতায় বেকার হয়ে পড়েছিলেন বোর্ডের কোচেরা। বাদ যায়নি বিসিবির পরিচ্ছন্নতা কর্মীরাও। নির্বাচনের কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যের পাশাপাশি ক্লাব ক্রিকেটে নিজেদের পছন্দ মতো আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন তিনি। নানা অনিয়মে জড়িয়েছেন, ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেটকে। বিসিবির আগের বোর্ডের পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসমাইল হায়দার মল্লিক বা IH মল্লিক। পাপন ভাই আসলে ক্রিকেট বোর্ডটা তো চালাইছে ইসমাইল হায়দার মল্লিক, একনায়তন্ত্র করছে, সে যা বলছে তাই হয়েছে। উনি অবৈধভাবে এসে প্রায় 29 থেকে 30 জনের নিয়োগ দিয়েছে। এখানে দেখা যাচ্ছে এক টাইমটা যদি কথা বলতে যাই তাইলে তার আর ওই চাকরিটা থাকবে না বা সে ম্যাচটা আর পাবে না। এই যে তার যে একটা প্রতিবন্ধকতা, আজকে আমি এই কথাটা তো আগে বলতে পারি নাই। আমি যে আজকে সাহস নিয়ে আপনাকে যে আমার মনের কথাগুলো ব্যক্তগুলো করছি, এটা কিন্তু এই সিচুয়েশনটা তো আমি 8 বছর আগে করতে পারি নাই। 12 বছরে নিজেকে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসাবে প্রতিষ্ঠা করেন ক্রিকেট বোর্ডে। মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা লিগের 4 বিভাগে ম্যাচ পাতানোর পাশাপাশি আম্পায়ারদেরও নিয়ন্ত্রণ করতেন তিনি। বাংলাদেশ আওয়ামী গভর্নমেন্ট যেভাবে দেশ চালাইছে একনায়কতন্ত্রভাবে এককার, তো এইখানেও একটা ব্যক্তি ক্রিকেট বোর্ডের তার সিদ্ধান্ত ছাড়া চুল পরিমাণ কোনো কিছু নড়চড় হতো না। ওই প্যাটারটা দোষরা সবখানে আছে। শুধু তাই নয়, বিসিবিতে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগও হতো মল্লিকের মর্জিতেই। বদলি করে দিছিল এই ফুতলা মাঠে, আমি যাইতে পারিনি। আমার চাকরিটা দরখাস্ত দিছি কয়েকবার, ওই সিউ স্যার সই করছে, মল্লিক স্যারের কাছে গেছি। ওই মল্লিক স্যারে ওই পঞ্চায়েতে আমারে আটকে রাখছে এডমি স্যারে কাগজটা। হ্যাঁ, কোনো জায়গা বোর্ডে উঠায় না। পাপন যুগের অবসানের পর গত কিছুদিন ধরেই গণমাধ্যমে IH মল্লিকের নামটা আসছে বারবার। তবে এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন তা কারোরই জানা নেই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আর এরই সাথে শেষ করছি আজকের এখনকার দীপ্ত সংবাদ। পরের নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।